সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? বাংলাদেশ তথা সমগ্র বিশ্ব একটা মহাবিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরেও আমরা সুস্থ এবং স্বাভাবিক জীবন কামনা করি এবং মৌলিক অধিকারগুলি পেতে চাই। যদিও শিক্ষা এই বিপর্যয়ের মধ্যে দিয়ে শিক্ষাক্ষেত্রে প্রচুর শিক্ষাকর্ম ব্যাহত হচ্ছে, তথাপি মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশেই অনলাইন ক্লাস চালু হয়েছে। আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি যাতে তোমরা বাড়িতে বসেও পড়াশোনা চালিয়ে নিতে পারো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এমসি কলেজ, সিলেট। লেসন কন্টেন্ট: ইকোনমিক্স অনার্স থার্ড ইয়ার, ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স, চ্যাপ্টার 3। টপিক হচ্ছে লেবার মার্কেট বা শ্রমবাজার। প্রথমেই চ্যাপ্টারের শুরুতে আমরা যে বিষয়গুলো একটু সংক্ষেপে দেখে নেব সেগুলো হচ্ছে শ্রম বা লেবার, শ্রমের বৈশিষ্ট্য বা প্রপার্টিজ অফ লেবার, শ্রমের বাজার মার্কেট অফ লেবার, শ্রমের চাহিদা ডিমান্ড অফ লেবার, শ্রমের চাহিদা নির্ধারক ডিটারমিনেন্টস অফ ডিমান্ড ফর লেবার, শ্রমের চাহিদা অপেক্ষক ফাংশন অফ ডিমান্ড ফর লেবার, শ্রমের চাহিদা সূচি শিডিউল অফ ডিমান্ড ফর লেবার, চাহিদা রেখা ডিমান্ড ফর লেবার কার্ভ। প্রত্যেকটা বিষয় আমরা সংক্ষেপে দেখে নেব। তো শুরুতেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে শ্রম কি বা শ্রমের বাজারটা কি, শ্রম কি, শ্রমের কি কি জিনিস থাকলে আমরা তাকে শ্রম বলবো। তো শুরুতেই আমরা যে জিনিসটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে যে উৎপাদনের উপাদান হচ্ছে আমরা জানি কয়টা, 4টা। একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তার মধ্যে শ্রম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাইলে শ্রম গুরুত্বপূর্ণ, শ্রমটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ উপাদান। আর এই শ্রমটা কারা দিচ্ছে? শ্রমিক দিচ্ছে। তাইলে শ্রম কোত্থেকে আসে? শ্রম আসে শ্রমিক থেকে। তাইলে শ্রমিক কি করে? তাহলে শ্রমটা আমরা কি বুঝবো যে শ্রম কি? তাহলে শ্রমটা হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত দ্রব্য এবং সেবা উৎপাদনে, কিন্তু দ্রব্য এবং সেবা উৎপাদন কাজে নিয়োজিত শ্রমের মানুষের শারীরিক এবং মানসিক কর্ম প্রচেষ্টাটাই হচ্ছে শ্রম। তার মানে আমরা কি বুঝলাম? শ্রম হচ্ছে দ্রব্য এবং সেবা উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক এবং মানসিক কর্ম প্রচেষ্টাটাই হচ্ছে শ্রম। তাহলে আমরা বাজারে কি কি দেখি? যে বাজারে কৃষক থাকতে পারে, জেলে থাকতে পারে, কামার থাকতে পারে, কুমার থাকতে পারে। তাদের শ্রমটা হচ্ছে কি শারীরিক শ্রম। এবং আমরা যারা টিচার, আমরা যারা শিক্ষক আছি, কিংবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, তাদের শ্রমটা হচ্ছে মানসিক। কিন্তু শ্রম কখনোই এককভাবে শারীরিক কিংবা মানসিক হতে পারে না। শ্রম হতে গেলেই তাকে হতে হবে শ্রম যেখানে থাকবে সেখানেই শারীরিক এবং মানসিক দুইটা বিষয়ের সমন্বয় থাকবে। শুধুমাত্র একটা পার্থক্য থাকে, সেটা হচ্ছে মাত্রাগত একটা পার্থক্য থাকে। কাজেই আমরা কি শ্রম বলতে বুঝি? একটা নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে শারীরিক এবং মানসিক যে শক্তিটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে শ্রম। তাহলে এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে শ্রমের তাহলে বৈশিষ্ট্যগুলি কি কি, অর্থাৎ প্রপার্টিজ অফ লেবার। কি কি প্রপার্টিজ থাকতে পারে শ্রমের মধ্যে, কি কি প্রপার্টিজগুলি থাকে। তো প্রথমে যে বিষয়টা আমরা এখানে
আমরা এখানে একটা গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে যে বিষয়গুলি আছে যে আমরা শ্রম, তার মানে কি শ্রম আসে থেকে শ্রমিক থেকে। এই শ্রমের বিষয়ে শ্রমের মধ্যে কতগুলি বৈশিষ্ট্য যখনই থাকবে তখন তাকে আমরা বলবো শ্রম। প্রথমত হচ্ছে যে শ্রম হচ্ছে একটা মানবিক উপাদান। উৎপাদনের উপাদান হচ্ছে 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এর সাথে যদি আমরা শ্রম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান, তা থেকে যদি আমরা ভূমি কিংবা মূলধনের সাথে তুলনা করি তাহলে দেখতে পাবো যে শ্রমটাই হচ্ছে একটা মানবিক উপাদান, অন্যগুলি হচ্ছে মানবিক উপাদান না। কারণ শ্রমটা দিচ্ছে কারা? শ্রমটা দিচ্ছে হচ্ছে শ্রমিকরা। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এর মালিকানা হচ্ছে অবিচ্ছিন্ন। শ্রম যেহেতু শ্রমিকরা দিচ্ছেন, কাজেই শ্রম এবং শ্রমিক হচ্ছে একই সূত্রে গাঁথা, তাদেরকে বিচ্ছিন্ন করা যাবে না, তাই শ্রমের মালিকানাটা হচ্ছে অবিচ্ছিন্ন। 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে শ্রমিকের উপস্থিতি। শ্রম দেয় হচ্ছে শ্রমিক, কাজেই শ্রমিক যদি শারীরিকভাবে কিংবা মানসিকভাবে প্রস্তুত না থাকে, সেখানে সে উপস্থিত না থাকে, তাইলে শ্রম সেটা শ্রম হবে না। কাজেই শ্রমের 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে শ্রমিকের উপস্থিতি। 4 আমরা দেখতে পাবো যে শ্রমের নশ্বরতা, অর্থাৎ শ্রম অবিনশ্বর নয়, শ্রমটা হচ্ছে নশ্বর। মানুষ দীর্ঘদিন শ্রম দিতে পারে না, একটা নির্দিষ্ট সময়ের পরে মানুষ কিন্তু কাজ করতে পারে না, কাজেই মানুষের শ্রমটা কিন্তু অবিনশ্বর না, কাজেই মানুষের শ্রমটা হচ্ছে নশ্বর, সেটা ধ্বংস হয়। একটা নির্দিষ্ট সময়ের পরে শ্রমটা যেহেতু ক্ষয় হয়ে যায় কিংবা সে দিতে পারে না, তাইলে নশ্বরতা মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, তার অবিনশ্বরতা নেই, সে স্থায়ী হতে পারে না। এবং এই জন্য শ্রমটা হচ্ছে কি, শ্রমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে শ্রম নশ্বর। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে শ্রম গতিশীল। আমরা যদি মূলধনের সাথেও শ্রমকে তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যে শ্রমটা হচ্ছে গতিশীল, কারণ হচ্ছে শ্রমিক ভৌগোলিকভাবে স্থান পরিবর্তন করতে পারে, বিভিন্ন জায়গায় চলাচল করার মতো ক্ষমতা হচ্ছে মানুষেরই থাকে, কাজেই শ্রমটা হচ্ছে গতিশীল। এরপরের যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখব যে শ্রমের যোগান হচ্ছে পরিবর্তনশীল। শ্রমটা যেহেতু একটা নির্দিষ্ট সময়ের পরে শেষ হয়ে যায়, কাজেই শ্রমের যোগান এবং শ্রমের যোগান দিতে গেলে দক্ষ শ্রমিক লাগে কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকের দরকার। শুধু শ্রম থাকলেই কিংবা মানুষ থাকলেই শ্রম দেওয়া যায় না, সেক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন পড়ে, কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে যদি শ্রমিক নিয়োগ দিতে হয় তাহলে অনেক সময়ের প্রয়োজন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রমের যোগানটা হচ্ছে ধীরে ধীরে কি হয়, শ্রমের যোগানটা ধীরে ধীরে বাড়ে। আবার দেখা যাচ্ছে যেহেতু মানুষ যখন তখন ইচ্ছা করলে কাজ ছেড়ে দিতে পারে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রমের যোগানটা ধীরে ধীরে হ্রাস পায়। কাজে শ্রমের যোগানটা হচ্ছে পরিবর্তনশীল। এরপর আমরা যে বিষয়ে যাব সেটা হচ্ছে শ্রমের চাহিদা। শ্রমের চাহিদার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে শ্রমের চাহিদা। তাহলে শ্রমের চাহিদাটা শ্রম কারা দিচ্ছে? শ্রম দিচ্ছে হচ্ছে শ্রমিকরা। তাহলে যারা শ্রম দিচ্ছে তারা কি দিচ্ছে? তারা দিচ্ছে শ্রমের যোগান। আর যারা নিয়োগকর্তা তারা কি করে? তারা শ্রমের চাহিদাটা আসে নিয়োগকর্তার দিক থেকে। এক্ষেত্রে শ্রমের যোগান দিচ্ছে শ্রমিক এবং চাহিদা আসতেছে নিয়োগকারীর দিক থেকে। তাইলে শ্রমের চাহিদাটা আসতেছে নিয়োগকারীর দিক থেকে। শ্রমিকরা বাজারে গিয়ে কি করে? শ্রমিকরা বাজারে গিয়ে নির্দিষ্ট মজুরিতে কিংবা বিভিন্ন শর্ত সাপেক্ষে কাজ খোঁজে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিয়োগকারী কর্মকর্তা যারা ওনারা কি করেন? ওনারা নির্দিষ্ট মজুরিতে কিংবা বিভিন্ন শর্ত সাপেক্ষে কিংবা কর্মক্ষেত্রে বিভিন্ন শর্তগুলি থাকে, যেমন দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে কিংবা ছাঁটাইয়ের বিষয় থাকে, সেই বিষয়গুলি সেই শর্ত সাপেক্ষে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে।
তাইলে শ্রমের বাজারে কি থাকে, শ্রমের যে চাহিদাটা নিয়োগকারীরা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট মজুরিতে বিভিন্ন শর্ত সাপেক্ষে নিয়োগকারী কর্মকর্তারা যে পরিমাণ শ্রমিক নিয়োগ দেন সেটাই হচ্ছে শ্রমের চাহিদা। তাহলে আমরা কি বুঝলাম যে শ্রমের চাহিদা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে বিভিন্ন শর্ত সাপেক্ষে নিয়োগকারী কর্মকর্তারা যে পরিমাণে শ্রমিক কাজে নিয়োগ দিতে ইচ্ছুক থাকে সেটাই হচ্ছে শ্রমের চাহিদা। তাইলে এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শ্রমের চাহিদার নির্ধারক। যে শ্রমের চাহিদার নির্ধারক কিছু বিষয়, ডিটারমিনেন্ট অফ ডিমান্ড ফর লেবার, যেটা হচ্ছে যে শ্রমের চাহিদারা কি বিষয়ের উপর নির্ভর করে, বা শ্রমিক নিয়োগকারী কর্মকর্তা যারা তারা কীভাবে শ্রমের চাহিদা কীভাবে করেন সেই বিষয়গুলি, শ্রমের চাহিদাটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে বা কতগুলি বিষয়ের দ্বারা আমরা নির্ধারণ করে থাকি। প্রথমত আসছে যে প্রকৃত মজুরি। এর আগে আমরা একটু বলে নিচ্ছি যে শ্রম প্রত্যেকটা বিষয়ে হচ্ছে, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, প্রত্যেকটার বিনিময়ে একটা বিনিময়ে পারিশ্রমিক আসে। তাহলে শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা আমরা পাই বা যেটা শ্রমিকরা পাচ্ছেন সেটা হচ্ছে কি ওয়েজ বা মজুরি। সেই মজুরিটা প্রধানত দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রকৃত মজুরি আর একটা হচ্ছে আর্থিক মজুরি। কারণ আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি বিষয়টা আমরা আগে একটু বুঝে নিচ্ছি যে এই মজুরিটা আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আর্থিক মজুরি আর একটা হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে আর্থিক মজুরি কি এবং প্রকৃত মজুরি কি, যে বিষয়গুলোর উপর শ্রমের চাহিদাটা মূলত নির্ভরশীল। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্থিক মজুরি হচ্ছে একজন নিয়োগকারী কর্মকর্তা একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ মজুরি দিয়ে থাকেন একজন শ্রমিক, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ কাজের বিনিময়ে যে টাকা, যে মূল্যটা পেয়ে থাকে, যে পারিশ্রমিক পায়, সেটাই হচ্ছে আর্থিক মজুরি। তাহলে প্রকৃত মজুরি কি, এক্ষেত্রে আর্থিক মজুরির সাথে যদি অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায়, অর্থাৎ আর্থিক মজুরির যে টাকার অঙ্কে যদি আমরা দেখি যে সাপোজ যদি আমি মাসে বা কোনো শ্রমিক যদি মাসে 10,000 টাকা সে ইনকাম করলো, তাহলে 10,000 টাকা দিয়ে সে যে পরিমাণ দ্রব্য সামগ্রী কিংবা ক্রয় করতে পারে সেটাই হচ্ছে তার আর্থিক মজুরি। আর এক্ষেত্রে সে আর্থিক মজুরির সাথে যদি সে অন্যান্য সুযোগ সুবিধা পায়, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা কিংবা বাসস্থানের যদি কোনো সুযোগ সুবিধা পায়, সেটাই হচ্ছে প্রকৃত মজুরি। তার মানে কি, প্রকৃত মজুরিটা হচ্ছে আর্থিক মজুরি প্লাস অন্যান্য সুযোগ সুবিধা, এই দুইটা বিষয়ের সমন্বয় হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে আমরা এই চ্যাপ্টারের মধ্যে যে বিষয়টা দেখব যে আমরা যখনই বলবো শ্রম এবং তার সাথে যখনই মজুরির বিষয়টা আসবে, তার মানে কোন মজুরি আসবে, সেটা হচ্ছে প্রকৃত মজুরি, অর্থাৎ রিয়েল ওয়েজ যেটা। এক্ষেত্রে তাইলে শ্রমের চাহিদার নির্ধারকের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে প্রথম যে ডিটারমিনেন্ট সেটা হচ্ছে প্রকৃত মজুরি, অর্থাৎ প্রকৃত মজুরির সাথে প্রকৃত মজুরির উপরেই শ্রমের চাহিদাটা নির্ভরশীল। এক্ষেত্রে আমরা আগেই একটা জিনিস বলে নিচ্ছি যে মজুরির সাথে শ্রমের চাহিদাটার রিলেশন হচ্ছে নেগেটিভ রিলেশন। কারণ নিয়োগকারী কর্মকর্তা যারা, তারা কখনোই বেশি মজুরি দিতে চান না। যখনই মজুরির পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ প্রকৃত মজুরি, যখনই মজুরির পরিমাণটা বেড়ে যায় তখনই হচ্ছে কি শ্রমের চাহিদাটা হ্রাস পায়। আবার যখনই মজুরির পরিমাণটা কমে যায়, শ্রমের চাহিদা তখন বেড়ে যায়। কাজে শ্রমের চাহিদার সাথে মজুরির সম্পর্ক হচ্ছে নেগেটিভ রিলেশন, অর্থাৎ ঋণাত্মক সম্পর্ক। পরের যে বিষয়টা সেটা হচ্ছে আর্থিক মজুরি। আর্থিক মজুরির উপরও শ্রমের চাহিদাটা নির্ভরশীল। আর্থিক মজুরি যদি বেড়ে যায় শ্রমের চাহিদাটা, এক্ষেত্রেও আর্থিক মজুরি এবং শ্রমের চাহিদার মধ্যে সম্পর্ক হচ্ছে ঋণাত্মক সম্পর্ক। আর্থিক মজুরিটা যদি বেড়ে যায় শ্রমের চাহিদাটা কি হয়, হ্রাস পায়, এবং আর্থিক মজুরি যদি কমে যায় তাহলে শ্রমের চাহিদাটা হচ্ছে বেড়ে যায়। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে দ্রব্যের দাম। দ্রব্যের দামের উপরে কিভাবে শ্রমের চাহিদাটা নির্ভর করে। আমরা আর্থিক একটা মাসে একজন শ্রমিক 10,000 টাকা ইনকাম করলো, তার যদি বাজারে দ্রব্যের দামের উপরে কিভাবে তাইলে তার ইনকামটা
এই শ্রমের চাহিদাটা কিভাবে নির্ভরশীল। এক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব যে সে তার আর্থিক মজুরি দিয়ে সে কতটুকু ক্রয় করতে পারে। অর্থাৎ দ্রব্যের দাম যদি বাজারে কম থাকে তাইলে তার মজুরি দিয়ে সে কী করতে পারবে, প্রকৃত মজুরি কী হয়, বেড়ে যায়, অর্থাৎ ক্রয় ক্ষমতাটা তার বেড়ে যায়। দ্রব্যের দামটা যদি কমে যায়, বাজারে দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে তার ক্রয় ক্ষমতাটা বেড়ে যায়। আর যদি দাম যদি কমে যায় তাহলে তার ক্রয় ক্ষমতা বেড়ে যায়, আর দাম যদি বেড়ে যায় তাহলে তার ক্রয় ক্ষমতাটা কমে যায়। অর্থাৎ দ্রব্যের দামের সাথেও মজুরির একজন শ্রমের চাহিদাটার রিলেশন হচ্ছে নেগেটিভ রিলেশন। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে অর্থের মূল্য। অর্থের মূল্যের সাথে কোন ধরনের সম্পর্ক? অর্থের মূল্যের সাথেও শ্রমের চাহিদাটা সম্পর্ক হচ্ছে নেগেটিভ সম্পর্ক। অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। অর্থ দিয়ে সে যে পরিমাণে ক্রয় করতে পারবে দ্রব্য সামগ্রী, সেটাই হচ্ছে অর্থের মূল্য। তাইলে অর্থের মূল্যের সাথে শ্রমের চাহিদাটা হচ্ছে নেগেটিভলি রিলেটেড। পরের যে বিষয়টা সেটা হচ্ছে অনুকূল বিনিয়োগ পরিবেশ। বিনিয়োগের ক্ষেত্রটা যদি অনুকূলে থাকে তাহলে কি হয়, শ্রমের চাহিদার সাথে এই অনুকূল বিনিয়োগ পরিবেশের রিলেশন কিন্তু পজিটিভ রিলেশন। যদি বিনিয়োগের পরিবেশটা অনুকূল থাকে তাহলে শ্রমের চাহিদাটা বেড়ে যায়, আর যদি অনুকূলে না থাকে তাহলে শ্রমের চাহিদাটা কমে যায়। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে নিয়োগকারীদের সামর্থ্য। নিয়োগকারীর সামর্থ্যের উপরেও শ্রমের চাহিদাটা নির্ভরশীল। অর্থাৎ নিয়োগকারীদের সামর্থ্যের সাথে শ্রমের চাহিদাটা হচ্ছে পজিটিভলি রিলেটেড। নিয়োগকারীদের সামর্থ্য যদি বেড়ে যায় তাহলে শ্রমিক বেশি নিয়োগ দিবে, আর যদি সামর্থ্য কমে যায় তাহলে শ্রমিক কম নিয়োগ দিবে। তাহলে আমরা কি যে শ্রমের চাহিদার নির্ধারক বিষয়গুলো একটু দেখে নিলাম। শ্রমের চাহিদা অপেক্ষক। এবার আমরা দেখব যে বিষয়টি সেটা হচ্ছে শ্রমের চাহিদা অপেক্ষক। এই শ্রমের চাহিদা অপেক্ষক দেখার আগে আমরা যে বিষয়টা একটু দেখে নেব সেটা হচ্ছে যে শ্রমের বাজার। কারণ অপেক্ষক থেকে সূচি আসবে, সূচি থেকেই রেখা আসবে। তাহলে শ্রমের বাজারটা আমরা আগে একটু দেখে নিচ্ছি যে শ্রমের বাজার কী জিনিস, অর্থাৎ শ্রমের বাজারে কি কি থাকে। শ্রমের বাজারে দুইটা বিষয় থাকবে, এখানেও দুইটা গ্রুপ থাকবে। একটা হচ্ছে শ্রমিক গ্রুপ আর একটা হচ্ছে নিয়োগকারী কর্মকর্তা। তার মানে নিয়োগকারী কর্মকর্তা নির্দিষ্ট বিভিন্ন শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ে শ্রমিক নিয়োগ দিয়ে থাকেন এবং শ্রমিকরা কি করে বাজারে গিয়ে তাদের কাজকর্ম খুঁজতে থাকে। তাহলে বাজারে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে যোগানের বিষয়, একটা হচ্ছে চাহিদার বিষয়। আচ্ছা, তাহলে এবার আমরা যে বিষয়টা আবার শ্রমের যে বাজারটা আছে সেই বাজারটা কিন্তু কয়েক ধরনের হতে পারে। যেমন প্রফেশনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ প্রফেশন বা পেশার উপর ডিপেন্ড করে শ্রমের বাজার বিভিন্ন ধরনের হতে পারে। প্রথমত হচ্ছে কৃষি শ্রমিকের বাজার, তৈরি পোশাক শ্রমিকের বাজার, তারপর হচ্ছে শিল্প শ্রমিকের বাজার, নির্মাণ শ্রমিকের বাজার, বিভিন্ন ধরনের। আবার দেখা যাচ্ছে যে এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করেও শ্রমের বাজারটা বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ দক্ষতার উপর নির্ভর করে শ্রমের বাজারটা বিভিন্ন ধরনের হতে পারে। প্রথমত হচ্ছে দক্ষ শ্রমিকের বাজার, অদক্ষ শ্রমিকের বাজার, আবার হচ্ছে কারো এফিসিয়েন্সি কম থাকতে পারে, অর্থাৎ সে একেবারে যে নাই তা না, হয়তো মাঝামাঝি পর্যায়ে আছে, অর্থাৎ আধা দক্ষ শ্রমিকের বাজার। তার মানে কি দক্ষতার ভিত্তিতে বা এফিসিয়েন্সির ভিত্তিতে বাজারটা তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে দক্ষ শ্রমিকের বাজার, একটা হচ্ছে আধা দক্ষ শ্রমিকের বাজার, আর একটা হচ্ছে অদক্ষ শ্রমিকের বাজার। আবার অঞ্চলভেদেও কিন্তু শ্রমের বাজারটা ভিন্ন হতে পারে।
অঞ্চলভেদে তাহলে বাজার, শ্রমের বাজারটা কয় ধরনের হতে পারে? অঞ্চলভেদে শ্রমের বাজারটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রমের বাজার, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমের বাজার। তাহলে আমরা কি সংক্ষেপে শ্রমের চাহিদা অপেক্ষকে যাওয়ার আগে শ্রমের বাজারটা একটু বুঝে নিলাম। এবার আমরা দেখব যে শ্রমের চাহিদা অপেক্ষক কি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডি ইকুয়াল টু ফাংশন অফ ডব্লিউ বাই পি। এই ডব্লিউ বাই পি কি? হ্যাঁ, এখানে যে ক্যাপিটাল যে ডব্লিউটা আছে, যে অক্ষরটা আছে ক্যাপিটাল ডব্লিউ, ক্যাপিটাল অক্ষর ডব্লিউর যে ক্যাপিটাল অক্ষর সেটা হচ্ছে নমিনাল ওয়েজ অর্থাৎ আর্থিক মজুরি। আর এখানে যে ক্যাপিটাল পি আছে সেটা হচ্ছে দাম স্তর, অর্থাৎ আর্থিক মজুরি এবং দাম স্তর এ দুইটার অনুপাতের সাথে শ্রমের চাহিদা রিলেটেড, শ্রমের চাহিদাটা রিলেটেড। এক্ষেত্রে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ডিএল, হ্যাঁ, ইকুয়াল টু ফাংশন অফ স্মল একটা অক্ষর স্মল লেটারে ডব্লিউ আছে। তাহলে ডিএল হচ্ছে, ডিএল কি? ডিমান্ড ফর লেবার। ডিএল হচ্ছে ডিমান্ড ফর লেবার, অর্থাৎ শ্রমের ডিমান্ড ফর লেবার অর্থাৎ হচ্ছে শ্রমের চাহিদা। আর এখানে স্মল লেটার যে ডব্লিউ আছে সেটা হচ্ছে, স্মল লেটারের ডব্লিউটা হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ বাই ক্যাপিটাল পি, অর্থাৎ ডব্লিউ বাই পি। স্মল লেটারে যে ডব্লিউ আছে সেটা সমান হচ্ছে ডব্লিউ বাই পি, অর্থাৎ আর্থিক মজুরি এবং দাম স্তরের যে অনুপাত সেটাকে আমরা স্মল লেটারে ডব্লিউ দিয়ে প্রকাশ করেছি। তাহলে এখানে আমরা দেখব যে এই শ্রমের চাহিদাটা, এই মজুরির সাথে শ্রমের চাহিদার কোন ধরনের রিলেশন। আমরা কিন্তু এর আগে একটু দেখে আসছি যে শ্রমের চাহিদাটার সাথে যে মজুরির যে বিষয়টা আছে, মজুরি বলতেই কিন্তু প্রকৃত মজুরি। হ্যাঁ, প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি যে ডি ইকুয়াল টু ফাংশন অফ ডব্লিউ বাই পি, সেটা হচ্ছে যে এই ডব্লিউ বাই পি মানে হচ্ছে রিয়েল ওয়েজ। হ্যাঁ, শুধু ডব্লিউ যদি আমরা বলি, শুধু ডব্লিউ মানে হচ্ছে আর্থিক মজুরি বা নমিনাল ওয়েজ, আর পিটা হচ্ছে প্রাইস লেভেল বা দাম স্তর। তাইলে এক্ষেত্রে আমরা আগেই যে টপিকটা জেনে আসছি সেটা হচ্ছে যে শ্রমের চাহিদার সাথে মজুরির সম্পর্কটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ মজুরির পরিমাণ যদি বেড়ে যায় শ্রমের চাহিদা কমে যায়, মজুরির পরিমাণ যদি কমে যায় শ্রমের চাহিদাটা বেড়ে যায়। এবং তাদের মধ্যে যেই সম্পর্কটা যখন গাণিতিকভাবেই প্রকাশ করা হয় তখন তাকে বলে শ্রমের চাহিদা অপেক্ষক। এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শ্রমের চাহিদা সূচি। সূচি বলতে এর আগে আমরা একটু দেখে নিচ্ছি যে সূচি মানে কি। সূচি মানে হচ্ছে একটা তালিকা। যখনই কোনো বিষয়কে আমরা একটা তালিকা আকারে প্রকাশ করব সেটাই হচ্ছে সূচি। তাহলে এখানে যেহেতু শ্রমের বাজার, তাহলে এই সূচিটা হবে শ্রমের সাথেই রিলেটেড। তাহলে আমরা এই সূচিতে দেখতে পাচ্ছি দুইটা, এখানে আমাদের হচ্ছে কলাম দুইটা, কলাম আছে দুইটা, আর আমাদের র হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। এক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কলাম দুইটা এবং র হচ্ছে চারটা। হ্যাঁ, প্রথম যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে মজুরি। একপাশে এই সূচির মধ্যে দুইটা দিক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মজুরির দিক, আরেকটা হচ্ছে শ্রমের চাহিদার দিক। একটা হচ্ছে মজুরির দিক, আরেকটা হচ্ছে শ্রমের চাহিদার দিক। তাহলে মজুরির দিকটা হচ্ছে ঘন্টা হিসাবে, কারণ যারা নিয়োগকারী কর্মকর্তা তারা প্রতি ঘন্টা হিসাবেই শ্রমিক নিয়োগ দিয়ে থাকেন, তাই মজুরিটা ঘন্টা হিসাবে এখানে দেয়া আছে। তাহলে প্রথমেই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যদি এটা আমরা ধরে নিচ্ছি, সাপোজ যদি কোনো শ্রমিকের দৈনিক সে 100 টাকা প্রতি ঘন্টায়, সে 100 টাকা যদি আয় করে, সেক্ষেত্রে শ্রমের চাহিদা হচ্ছে 20 জন।
অর্থাৎ দৈনিক যদি 100 টাকা প্রতি ঘন্টায় 100 টাকা মজুরি দেওয়া হয়, এক্ষেত্রে শ্রমের চাহিদা হচ্ছে 20 জন। এরপরে দেখতে পাচ্ছি যদি মজুরি বেড়ে যায়, অর্থাৎ 100 থেকে 150 টাকাতে যায়, এখানে 100 থেকে 100 মজুরিটা যদি বেড়ে যায়, 100 থেকে 150 টাকায় আসে, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রমের চাহিদাটা 20 জন থেকে হ্রাস পেয়ে 15 জনে নেমে আসছে। তারপরে আমরা কি দেখব যে শ্রমের মজুরিটা যদি আরও বৃদ্ধি পায়, 150 টাকা থেকে বেড়ে 200 টাকাতে যায়, তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে শ্রমের চাহিদাটা হ্রাস পেয়ে 10 জনে নেমে আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই তালিকায়? এই তালিকায় দেখা যাচ্ছে যে মজুরি যদি বৃদ্ধি পায় তাইলে শ্রমের চাহিদাটা হ্রাস পায়। আবার উল্টা দিক থেকে আমরা দেখি, যদি মজুরি প্রতি ঘন্টায় 200 টাকা হয়, তাহলে শ্রমের চাহিদা কত? 10 জন। আবার মজুরিটা যদি কমে 150 টাকা হয়, তাইলে শ্রমের চাহিদা এক্ষেত্রে হচ্ছে কত? 15 জন। এরপরে আবার দেখতে পাচ্ছি যে যদি 150 টাকা থেকে কমে মজুরি প্রতি ঘন্টায় 100 টাকা হয়, তাহলে শ্রমিক বেড়ে কত হচ্ছে? 20 জন। অর্থাৎ উল্টা দিক থেকে যদি আমরা দেখি, তাহলে বলবো যে যখন মজুরি বেশি ছিল তখন কি ছিল? শ্রমিক ছিল 10 জন। যখনই মজুরি কমে যাচ্ছে, শ্রমের চাহিদাটা, যখনই মজুরিটা কমে যাচ্ছে, শ্রমের চাহিদাটা বেড়ে যাচ্ছে। প্রথম থেকে আমরা দেখলাম যে 100 থেকে বেড়ে যখন 200 টাকা হলো, তখন 20 জন থেকে কমে সেটা নেমে আসলো 10 জনে। আর 200, আবার উল্টা দিক থেকে যখন দেখলাম যে 200 টাকা থেকে যখন 100 টাকা থেকে যায়, তখন হচ্ছে 10 জন থেকে বেড়ে 20 জনে যায়। তার মানে কি? মজুরি এবং শ্রমের চাহিদাটা হচ্ছে নেগেটিভলি রিলেটেড। একটা যদি বেড়ে যায়, অন্যটার পরিমাণ কমে যায়, একটা যদি কমে যায়, অন্যটার পরিমাণ বেড়ে যায়। এই বিষয়টাকে যখন একটা তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়, তখনই তাকে বলে সূচি। এক্ষেত্রে শ্রমের চাহিদা এবং মজুরির দুইটার মাধ্যমেই যে বিভিন্ন মজুরির বিভিন্ন পর্যায়ের মজুরি দিয়ে যে বিভিন্ন শ্রমের চাহিদাটা যে ভিন্ন ভিন্ন শ্রমের চাহিদাটাকে যখন একটা তালিকায় মাধ্যমে আমরা প্রকাশ করি, তখন তাকে বলে শ্রমের চাহিদা সূচি। তাইলে এই সূচি থেকে আমরা একটা শ্রমের চাহিদা রেখা অঙ্কন করা সহজ। আমরা দেখে নিলাম, আমাদের পাশে একটা চিত্র আছে যেটা আমি এঁকে নিছি, যে এখানে দেখা যাচ্ছে যে শ্রমের চাহিদা রেখাটা বাঁ থেকে ডান দিকে নিম্নগামী। এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে দেখা যাচ্ছে যে এখানে অ্যাক্সিস হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে ভূমি অক্ষ বা হরাইজন্টাল অ্যাক্সিস, আর একটা হচ্ছে দেখা যাচ্ছে OY আছে যেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। তাহলে এখানে হরাইজন্টাল বা ভূমি অক্ষ যেখানে, সেখানে হচ্ছে শ্রমের চাহিদা, আর লম্ব অক্ষে দেখাচ্ছে মজুরির পরিমাণ। তাহলে আমরা পূর্বের যে সূচিতে যা দেখলাম যে যখন আমার মজুরি হচ্ছে 100 টাকা, তখন কি ছিল? তখন ছিল আমার শ্রমের চাহিদা ছিল 20 জন। এই যে এখানে যেটা সি বিন্দু দ্বারা প্রকাশ পাচ্ছে। তারপরে মজুরি যখন বেড়ে 150 টাকা হলো, তখন শ্রমের চাহিদা ছিল 15 জন, যেটা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তারপরে শ্রমের মজুরির পরিমাণ যখন বেড়ে 200 টাকা হলো, তখন কি দেখা যাচ্ছে? তখন দেখা যাচ্ছে যে শ্রমের চাহিদা হচ্ছে 10 জন। তার মানে কি? যখনই মজুরিটা বেড়ে যাচ্ছে, তখন শ্রমের চাহিদাটা কমে যাচ্ছে। আবার যখন উল্টা দিক থেকে যদি আমরা দেখি যে যখন 200 টাকা ছিল, তখন হচ্ছে যদি 200 টাকা হয় মজুরি, তাইলে শ্রমের চাহিদা হচ্ছে 10 জন। মজুরি কমে যদি 150 টাকা হয়, তাইলে শ্রমের চাহিদাটা বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে 10 থেকে হচ্ছে 15 জন। আবার যদি মজুরি আরও কমে যায়, 150 থেকে 100তে আসে, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রমের চাহিদা হচ্ছে বেড়ে গিয়ে 15 থেকে বেড়ে গিয়ে হচ্ছে 20 জন। কাজে আমরা যেভাবেই দেখি না কেন, যে আমরা দেখতে পাচ্ছি যেটা যে মজুরির সাথে শ্রমের চাহিদা সম্পর্ক হচ্ছে কি? নেগেটিভলি রিলেটেড। যার জন্য এই যে ABC 3টা বিন্দু দেখা যাচ্ছে, এই 3টা বিন্দু যোগ করে আমরা যে ডি প্রাইম একটা রেখা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে শ্রমের চাহিদা রেখা। তাহলে আমরা বুঝে নিলাম যে মজুরি এবং শ্রমের চাহিদার সূচি থেকে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করতে পারবো। পরবর্তী ক্লাসে আমরা
আরও অনেকগুলি বিষয় থাকবে, সেগুলি একটু বাসায় তোমরা একটু পড়ে নিবা, যাতে পরবর্তী ক্লাসটা বোঝাতে আমার জন্য সহজ হয়। আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং এই চ্যাপ্টারের ধারাবাহিকতা বজায় থাকবে। তোমরা পরবর্তী টপিকগুলো একটু বাসায় একটু দেখে আসবে, যাতে ক্লাসে যখন ক্লাস নিব তখন তোমাদের যাতে বুঝতে সহজ হয়। এতক্ষণ কষ্ট করে মনোযোগ সহকারে ক্লাসটি শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।